আসসালামু আলাইকুম। আমরা খুব সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অনেক রাত হয়ে গেছে, অনেকে হয়তো লাইভে নেই। তবে আসলে সিক্রেট টু সিক্রেটে আমাদের আজকের টপিক হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সিক্রেট কৌশল। আমরা এই সিক্রেট সময়ে চলে আসছি লাইভে। আসলে আপনারা জেনে থাকবেন যে গণবিজ্ঞপ্তিতে আবেদন খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে এখানে আপনারা জানেন যে হাজার হাজার প্রার্থী আবেদন করে একটা প্রতিষ্ঠানে। তো এখান থেকে আসলে মানে সিলেক্ট হওয়ার যে পদ্ধতিটা আমরা অনেকেই জানি, অনেকে আবার জানি না। তো এখানে আপনি যদি আবেদনের সময় কৌশলটা আসলে কি? এই কৌশলটা কি সবার জন্য সার্বজনীন একই? মূলত আজকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, এই সিক্রেট কৌশলটা সার্বজনীন নয়, এটা হচ্ছে কথা। এটা ডিপেন্ড করবে অনেকগুলো বিষয়ের উপরে। ম্যাক্সিমাম প্রথমে যে আমাদের যে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো গুগল মিটের লিঙ্ক দেয়া আছে, আপনারা যদি কেউ সরাসরি প্রশ্ন করতে চান আমি কমেন্ট বক্সে গুগল মিটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি এসে আপনি প্রশ্ন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অনেক সাউন্ড অনেক কম, আসলে গত দিনেও সাউন্ড কম ছিল বলছিলেন। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে এখানে? আচ্ছা, এখন আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো যেটা বিষয়ে আলোচনা করব, এই আবেদনের আপনি আবেদন করার সময় যে বিষয়গুলা প্রতি লক্ষ্য রাখবেন, এই বিষয়টা বা এই ভিন্ন তা একটু আপনাকে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার পোস্টের উপরে নির্ভর করে। অর্থাৎ আমি যদি একটা খুব সহজ ভাষায় কথা বলি, এখানে আমি ২টা উদাহরণ দেব। ধরেন আমরা জানি ভৌত বিজ্ঞান, সহকারী মৌলবী, কিছু পোস্ট আছে আইসিটি যেগুলা যেমন শারীরিক শিক্ষা বা চারুকারু, এগুলাতে শূন্য পদের থেকে আমাদের শূন্য পদ অনেক বেশি, প্রার্থী অনেক কম, পাস করছে অনেক কম। তো তারা কিন্তু আবেদনের ক্ষেত্রে তাদেরকে যে বিষয়গুলা মাথায় রেখে এই 40টা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে, তাদের হিসাবটা ভিন্ন। তারা যে জিনিসগুলো চিন্তা করবেন, ধরেন প্রভাষক পদার্থবিজ্ঞান, আমরা জানি মাত্র প্রায় এখানে পোস্ট 150টার মতো, কিন্তু ধরেন ভাইবা প্রার্থী বা ধরেন চূড়ান্তভাবে পাশ করবে 400 জনের মতো। তারা যখন আবেদন করবে তাদেরকে কিন্তু ভিন্ন কিছু তাদেরকে চিন্তা করে আবেদন করতে হবে। এই হচ্ছে বিষয়। তো এই তার প্রথম কথা, আপনাকে সর্বপ্রথম আমাদের কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে আপনার পদে প্রতিযোগিতা কেমন বা জব হওয়ার পসিবিলিটি কেমন, এবং এর সাথে আপনি যখন একটা মেরিট লিস্ট আপনার আসবে, এইটা অ্যানালাইসিস করতে হবে। তো এখন পর্যন্ত মনে হয় কিছুই বোঝেন নাই, সব মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমি বলতেছি গ্রুপ দুটোতে শেয়ার দাও। আচ্ছা, এখন এখন যে কথাটা সেটা হচ্ছে আমি প্রদর্শক নিয়ে আগে কথা বলবো। প্রদর্শক পদার্থবিজ্ঞান আমি যেটা আসলে আপনাকে, আমি তো সবগুলো একাই তো সব সাবজেক্টের বলতে পারবো না। আমি ২-৩টা উদাহরণ দিব, আপনি এটাতে বুঝে নেবেন আপনার পদ অনুযায়ী, আপনার পোস্ট বা সাবজেক্ট অনুযায়ী এটা আপনাকে বুঝে নিতে হবে। তো তার আগে বলে নেই আসলে যে অনেকে বলতে পারেন আবেদনের কিসের সিক্রেট কৌশল, 40টা আবেদন দিব। আসলে আমরা তৃতীয় মনোবিজ্ঞপ্তিতে প্রথম আবেদন করছি আমি, তখন 1000টা আবেদন করা যাইত, একটা হিউজ পরিমাণে এক্সপেরিয়েন্স হয়ে গেছে। চতুর্থতে আবেদন করছি, পঞ্চমে আবেদন করছি। আবেদন যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের থেকে আপনারা বেশি উপলব্ধি করতে পারবেন না। এই 40টা চয়েস আপনার প্রথমে 2টা চয়েস আপনার সবাই মিলে করে দিতে পারে, 1 এবং 2 নাম্বার। আমি বাকি 38টা নাই বললাম। প্রথম চয়েসে যে সতর্কতা না থাকলে আপনার সবাই মিলে হয়ে যাইতে পারে, পস্তাইতে হবে অনেক বছর ধরে। আমরা এটার গুরুত্ব বুঝি
এবং কোন জায়গাগুলোতে ভুল করা যাবে না, এই জিনিসগুলো আমরা যেহেতু আমরা ফেস করছি এবং অনেক অ্যানালাইসিস করছি, আমরা এটা বলতে পারবো। আচ্ছা, আপনারা যদি কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সাউন্ড কম শোনা যাচ্ছে, আসলে সাউন্ডের বিষয়টা বুঝলাম না। আচ্ছা, সাউন্ড তো শোনা যাওয়ার কথা। তো আমি যদি এমনিতে নর্মালি যদি আমি দুইটা বিষয় যদি আলোচনা করি। আচ্ছা আচ্ছা, ধরেন আমি প্রদর্শক পদার্থবিজ্ঞান, যেহেতু আমি ফিজিক্সের মানুষ, তো এটা দিয়ে আমি আলোচনা করি। আচ্ছা, প্রথম কথা, কলেজের আবেদনের ক্ষেত্রে আমি যদি একটু লিখে নিই, আমরা প্রদর্শক নিয়ে আলোচনা করব। আমি দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আবার প্রদর্শক অন্য সাবজেক্ট বুঝবেন কিনা জানি না। এই প্রদর্শক পদার্থবিজ্ঞান নিয়ে অনেকে বলছিলেন এটা নিয়ে কথা বলার জন্য, আলোচনা করব। এখন ধরেন আমরা জানি প্রদর্শক পদার্থবিজ্ঞানে প্রায় ভাইবা সব মিলে ভাইবা প্রার্থীর সংখ্যা আমি এই মুহূর্তে এক্সাক্ট হিসেবটা দিতে পারছি না, বা প্রদর্শকের আমি এই মুহূর্তে সংখ্যাটা দিতে পারছি না। তারপরে আমি বলি মোটামুটি আমাদের এখানে ধরেন পোস্ট আছে আমাদের, কিন্তু আমি এটা এক্সাক্ট হিসাব আমার এই মুহূর্তে খেয়াল নাই। ধরেন পোস্ট খালি আছে এখানে প্রায় 650টি, কম বেশি হবে, 700টি হতে পারে। এখন আবেদনকারী বললে ভুল হবে, আবেদনকারী বলি মোট আবেদনকারী, যেহেতু যে কজন পাস করছে তারাই আবেদন করবে। এখানে আবেদনকারী হচ্ছে ধরেন মাত্র 150 জন, এরকমই হবে, কারণ এই পদে আমাদের আবেদনকারীর সংখ্যা অনেক কম, পোস্ট অনেক খালি। তো প্রথম কথা, এই পদে সবাই জব হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে আমার তো জব হবে, আপনি বলতে পারেন যে আমার তো জব হবে, আমার আবেদনের কৌশলের কি দরকার, আমার তো পোস্ট অনেক বেশি। না ভাই, আপনার জন্য আরো গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কেন আমি বলি, আমি একটু কমেন্ট গুলো একটু নিতে চাচ্ছি। সাউন্ড কম, দেখো তো সাউন্ড কম কিনা। 19তম সার্কুলার কবে? খুব দ্রুতই দিবে, আগামী মাসে ইনশাল্লাহ। আচ্ছা, ওখানে ভলিউম অপশন ছিল, একটু দেখি আমি, এখানে মনে হয়। আচ্ছা, এই জন্য সাউন্ড কম ছিল। আচ্ছা, এখন মনে হয় শোনা যাবে। আসলে সাউন্ড একটা কমের অপশন ছিল। আচ্ছা, তো যা হোক, আমি যেটা নিয়ে আলোচনায় ছিলাম, এখন আপনাকে কি করতে হবে ভাই, আপনার প্রদর্শকে যেহেতু আপনার জব হবে, এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি, আচ্ছা আমি একটু দেখি, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে, সাউন্ড কম, এখন একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চয়েস দেওয়ার সময় 1 থেকে 5 নাম্বার চয়েস আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা জানি 40টা প্রতিষ্ঠান এভাবে খোঁজ নেওয়া সম্ভব হয় না। আমি বলতে পারি, যেহেতু এখানে এই ডিস্টেন্সটা থেকে বোঝা যাচ্ছে, আপনি যেখানে আবেদন করেন আপনার 1 থেকে 5-এর মধ্যেই মোটামুটি হয়ে যাবে, এটা থেকে বোঝা যাচ্ছে। তার মানে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম 5টা আবেদন মিনিমাম, এই আবেদনটা আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে আমি বলি। আপনার যদি নাম্বার 45 হয়, তবু আপনার ফার্স্ট চয়েসে জব হওয়ার সম্ভাবনা আছে। এখন জি স্যার, সাউন্ড অনেক কম, এখনো কি অনেক কম? হ্যাঁ, ঠিক আছে, একটু শুনে দেখো তো, আরো বাড়াই দিলাম। ইউজ ভলিউম কি জুম অডিও মানে, আচ্ছা ভলিউম একটু শুনে দেখো তো। আচ্ছা, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আপনার 45 হলে ফার্স্ট চয়েসে জব হওয়ার পসিবিলিটি আছে। আপনি কি সতর্কতা অবলম্বন করবেন? আপনার সতর্কতা হচ্ছে, আপনি মিনিমাম এই 5টা প্রতিষ্ঠানে বা 10টা প্রতিষ্ঠানে, এই 5টা প্রতিষ্ঠান কোনটার পরে কোনটা চয়েস দেবেন, এটা হচ্ছে আপনার সিক্রেট, সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ ধরেন আপনি চয়েস দিছেন 1 নম্বরে যে প্রতিষ্ঠান, আপনার দেখা গেল 1 নম্বরে জব হয়ে গেছে প্রথম প্রতিষ্ঠানে, কিন্তু চাকরি করতে গিয়ে এখন দেখলেন কি, যে ওই যে হাই
2 নাম্বার প্রতিষ্ঠানে তো আমার থেকে কম নাম্বারের জব হয়েছে, ওইটা তো আরও অনেক ভালো, সুযোগ সুবিধা অনেক, এখানকার পরিবেশের থেকে ওখানকার পরিবেশ অনেক ভালো, কি হয়ে গেল, পস্তাইতে হবে ভাই। এজন্য আপনাকে এই কয়টা প্রতিষ্ঠান, আপনি কি কি প্রতিষ্ঠানে এখন খোঁজ নেবেন। প্রতিষ্ঠানে আমরা এর আগে একটা ভুল করছি, স্টুডেন্ট সংখ্যা দেখে, স্টুডেন্টের সংখ্যা থেকেও এখানে ক্লাস কলেজে খুব ক্লাস কম করে, যাই হোক স্টুডেন্ট সংখ্যা তো আপনাকে দেখতেই হবে। এরপরে সে প্রতিষ্ঠান থেকে বেসরকারিভাবে কত টাকা দেওয়া হয় মান্থলি, প্রতিষ্ঠান থেকে যে বেতনটা দেওয়া হয় কি না, কোনো প্রতিষ্ঠানে শুরু থেকে দেয়, কোনো প্রতিষ্ঠানে দেয় না, কোনো প্রতিষ্ঠানে 2 বছর পর দেয়, এরকম প্রতিষ্ঠানের বাকি সবাই কেমন, এরপরে আপনার ফেসিলিটিস কেমন, কত ঘন্টা করে থাকতে হয়। যেমন স্কুল এবং কলেজ হইলে দেখা যায় যে আপনি কলেজের প্রভাষক, কিন্তু আপনাকে তো 9টা থেকে 4টা পর্যন্ত রেখে দেবে ওখানে, টাইমটা কীরকম, এগুলা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে অসংখ্য অ্যানালাইসিস করতে হবে। আপনারা জানেন এনটিএসসিতে বদলি খুব নাই বললেই চলে, আর আপনি তো নিজ ডিস্ট্রিক্ট তো নিজে যে বদলির নিয়মে নেই, যে বদলি হচ্ছে অনেক কষ্টকর বিষয়। আপনাকে এই জন্য এইটাতে খুব সতর্কতার সাথে প্রথম চয়েস কোনটা দিবেন, দ্বিতীয় তৃতীয় কোনটা, এটা আপনাকে সাজাইতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে অ্যানালিসিস করতে হবে। তো এটা গেল, এটা হচ্ছে আমি বলছিলাম, এটা যেগুলা পদে মানে পোস্ট বেশি পরিমাণে খালি সবার জব হবে, তার তবু সতর্কতা অবলম্বন করতে হবে। এখন 2 নাম্বার কথা হচ্ছে, এখন একটু ভৌত বিজ্ঞান নিয়ে কথা বলি। আচ্ছা, আপনাদের পোস্টগুলো আপনারা জানাবেন, আমি ওইভাবে অ্যানালিসিস করে বলতে পারবো। ভৌত বিজ্ঞান, এই ভৌত বিজ্ঞানে আমরা জানি এটা পোস্ট খালি প্রায় ধরেন 13,000, সামান্য কম বেশি হবে 13,000, আর প্রার্থী মাত্র এটা 3200 মতো হতে পারে, কারণ এইচটিডিজের ফিজিক্স কেমিস্ট্রি আছে তো, ওই 39-এর ভিতরটা 3200 মতো হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে, যেমন কালকে আমাকে প্রশ্ন করছিলেন আপনি মাদ্রাসায় চয়েস দিবেন কিনা, মাদ্রাসায়। তো এখন আসলে এগুলা কথা আমি বলতে চাই না, আপনারা জানেন যে আমি এমন একজন মানুষ, আমি কারো সমালোচনা করি না। অনেকে আমার সম্পর্কে সমালোচনা করে, কিন্তু আমি সমালোচনা করি না, আমি সবাইকে ভালো বলি। এখন যদি বলি যে ভাই আপনি মাদ্রাসায় না আবেদন করে স্কুলে আবেদন করেন, তাহলে তো এখন মাদ্রাসা ছাড়া পর মন খারাপ করবেন। আসলে মন খারাপের কিছু নাই। আচ্ছা, কমেন্টগুলো এখানে কি রিফ্রেশ হয়ে কম আসে নাকি? কমেন্টগুলো তাহলে পিসিতে দেখতে হবে নাকি? কমেন্টগুলো আমি সাথে দেরি করে, সাউন্ড অনেক কম। আচ্ছা, আপনি একটু কমেন্ট করবেন, সাউন্ড এখন অনেক কম। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, আপনারও কিন্তু সেম এই সেম ক্যাটাগরি, আপনারও কিন্তু 1, 2, 3 নাম্বারে চয়েসে জব হবে শিওর, নিশ্চিত। কয় নাম্বার হয় হোক, 40 হইলেও হবে, 40.5 হইলেও হবে। শুধু জেলা শহরগুলোতে একটু হয়, আপনার এলাকায় হয়ে যাবে। আপনিও আবেদনের ক্ষেত্রে এরকম প্রথমে কয়েকটা প্রতিষ্ঠান খুব সতর্কতা অবলম্বন করবেন। এবং মাদ্রাসায় যদি আপনার জব করার ইচ্ছা না থাকে, আমরা জানি যে মাদ্রাসাগুলো অবহেলিত, এখানে আবার ইবতেদায়ী যে শাখাটা আছে সবগুলোই ম্যাক্সিমাম সংযুক্ত। আপনি হাই স্কুলের টিচার হলে আপনাকে মিনিমাম 1-2টা ক্লাস দিবেই প্রাইমারি লেভেলে। হাই স্কুলের টিচার হবেন মাদ্রাসায়, প্রাইমারি লেভেলে ক্লাস দেবে ইবতেদায়ী লেভেলে। এবং মাদ্রাসায় আমরা জানি যে আর অন্যান্য সুযোগ সুবিধা, বেতন কাঠামো এগুলো সবই এক। তো কেন জানি একটা ট্রেডিশন হয়ে গেছে, মাদ্রাসায় অনেকে আমরা যেতে চাই না, অবশ্যই কোনো কারণের জন্যই যেতে চাই না। তো আমার মনে হয় যেহেতু মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা এগুলো ট্রান্সফার দিচ্ছে না, আপনারা যারা ভৌত বিজ্ঞানে আছেন তারা স্কুলে আবেদন করে, এটা আমার সাজেস্ট। কারো ব্যক্তিগতভাবে মাদ্রাসা ভালো লাগতে পারে, আমার মাদ্রাসা ভালো লাগে না তা না, মাদ্রাসা আমার অনেক ভালো লাগে। কিন্তু আমরা দেখছি যে বিগত মাদ্রাসার আসলে পরিবেশ অনেক, কিছু মাদ্রাসা অনেক ভালো আছে, তবে জাতীয়করণের বা এদিক থেকে আমরা একটু ক্ষীণ সম্ভাবনা দেখি। আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি একটু বৈষম্য দেখি মাদ্রাসার ক্ষেত্রে, এই আর কি। আরও যদি ব্যক্তিগতভাবে পছন্দ, তো অবশ্যই আপনি মাদ্রাসা আবেদন করতে পারেন। আচ্ছা, স্কুলে পোস্ট খালি কিভাবে দেখে একটু জানাবেন। আচ্ছা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি এখন তো আর নাই, শূন্যপদের
ডাটাগুলো যারা কালেক্ট করে রাখছে, আপনি যদি কালেক্ট করে না থাকে তাদের থেকে সংগ্রহ করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নেই এই মুহূর্তে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা এটা চলে গেল আর কি। এটা পোস্ট অনেক বেশি, এখন যেগুলোতে পোস্ট কম আছে সেগুলোর কি ঘটনা ঘটবে। ধরেন এবার যদি আমরা প্রভাষক বলি, প্রভাষক বললে আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, এখানে লিখি আমি। এবার প্রভাষক, ধরেন প্রভাষক পদার্থবিজ্ঞানে সব বলি, রসায়ন বলি, রসায়নের শূন্য পদগুলো এগুলো কি মনে আছে আমার 600 নাকি? আচ্ছা ফিজিক্সে বলি, ফিজিক্স মনে একটু মনে আছে। আচ্ছা, এখন এই প্রভাষক পোস্টে আমরা জানি যে এখানে আরো বিষয় আছে, সব আনুষঙ্গিক আসলে অনেক, আমি আনুষঙ্গিক বিষয়গুলো বলতে পারছি না আজকে। আচ্ছা, আমাদের এই প্রভাষক পদার্থবিজ্ঞানী, তো এখানে তো আমাদের এখানে দেখেন আমাদের শূন্য পদ 150, প্রার্থী হচ্ছে 450, এরকমই হবে, সামান্য কম বেশি হবে। আমি যদি এক্সাক্ট হিসাবে একদম রাখতেছি না। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? ভৌতবিজ্ঞান নাম্বার কম হলে করণীয়, ভৌতবিজ্ঞান নাম্বার কম হইলেও কোনো করণীয় নেই। ভৌতবিজ্ঞান 40 হলে আপনার, যদি আপনি আপনার এলাকায় চয়েস দেন, এলাকায় হয়ে যাবে। ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস, থার্ড, এগুলোর মধ্যে হয়ে যাবে। পোস্ট অনেক তো ভাই, আপনি হিসেব করেন, আপনি এখানে দেখেন 13,000 পোস্টের বিপরীতে যদি 3,000 প্রার্থী হয়, 3,000 আরো 200 বাদ যাবে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? তার মানে ধরেন কত গুণ হচ্ছে দেখেন, 3 4 12, 4 গুণ বেশি। দ্যাট মিনস আপনার এলাকায় যদি 4টা পোস্ট থাকে আপনার উপজেলায়, এবার ধরেন আপনার উপজেলায় 4 জন, দেখবেন যে আপনার আশেপাশে যে 4টা পোস্ট আছে 4 জন ওখানে পাশেই করে নেন, তার মানে আপনার ওখানেই ফার্স্ট চয়েসে হয়ে যাবে। এজন্য নাম্বার কম নেই, সমস্যা নেই, শুধু জেলা শহরের স্কুলগুলোতে একটু প্রতিযোগিতা হবে, এই আর কি। সাউন্ড ইজ নট গুড, কেন সাউন্ড ঠিক না? ঠিক হচ্ছে না কেন? আমি তো ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা নিয়ে একটু বিষয় নিয়ে আলোচনা করি। এটা খুব সেন্সিটিভ বিষয়। এখানে ওই যে ইয়েস বাটনের যে শেষে ইয়েস বাটন ক্লিক করলে কি হবে, এটার ব্যাখ্যা আপনাকে ভালো দিতে পারেনি। আপনি অনেক ব্যাখ্যা শুনছেন, ইয়েস বাটনের সঠিক ব্যাখ্যা কিন্তু আপনারা পান নাই। আপনাকে বলছে একই নাম্বার হলে, একই মেরিট হলে কি হবে। ফেসবুকে অনেক পোস্ট দেখছেন, আপনি কিন্তু সঠিক বিষয়টা জানেন না। আমি নিজে জানি, কারণ আমার 3য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সেম নাম্বারে আমার সিরিয়াল আগে, আমার নাম্বার সেম, আমার নাম্বার সেম, যে প্রার্থী ছিল আমার আগের চয়েসে, আমার যেখানে জব হয় না অন্যজনের হয়েছে, তার নাম্বার সেম, আমার সিরিয়াল আগে, কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছে। আমি নিজে বলতে পারি। আপনাকে ফেসবুকে যে পোস্ট দিচ্ছে অমুক তমুক তমুক অমুক, আগে সিরিয়াল হলে আগে, আগের রুল হলে আগে, আগে বয়স হলে আগে, এগুলো বিষয় নয়, সঠিক তথ্য জানতে হবে। তো যাই হোক, ওটা আমি পরে অন্য একদিন পরে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো, যেখানে ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে এখন এই যে এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন ধরেন একজন প্রার্থী তো 40টার বেশি চয়েস দিতে পারবে না। এখন আমরা আগে অনেকগুলো দিছিলাম, সাউন্ড বক্স ফুল দিয়েও শোনা যায় না, কি সমস্যা? শুনতে পাচ্ছি, আমি নিজে বলছি। তুমি কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের কিন্তু গুগল মিটে কেউ কি যুক্ত হয়েছে না কেটে গেছে লাইনটা? আচ্ছা, কেটে গেছে মনে হয়। আচ্ছা, সাউন্ড তো শোনা যাচ্ছে ভাই, গুগল মিটে কেউ কি যুক্ত হয়েছে না কেটে গেছে লাইনটা? আচ্ছা, সাউন্ড তো শোনা যাওয়ার কথা। আচ্ছা, আপনি একটু লাইভটা শেয়ার করে দেবেন সবাই, হ্যাঁ, অনেক কাজ হয়ে গেছে, পরে বাকিরা দেখতে পাই। আমাদের এখানে ধরেন একজন প্রার্থী, উনি তো 40টার বেশি আবেদন করতে পারবেন না, তাহলে 150 থেকে যদি আমি 40 বিয়োগ দিই, আমার ধরেন 150 বিয়োগ কত 40, কত থাকতেছে
110, দ্যাট মিনস 110টা প্রতিষ্ঠানে কিন্তু এখন উনি চয়েস দিতে পারবে না। আরেকজন উনিও সেম 40টাতে উনি আবেদন করবেন, 110টাতে উনি চয়েস দিতে পারবেন না। তার মানে আপনি যদি কিছু কৌশল অবলম্বন করতে পারেন যে ভৌত বিজ্ঞানে ফেল হওয়ার সম্ভাবনা নাই ভাই, পাস 110 পাস দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তার মানে যতজন প্রার্থী আবেদন করুক না কেন, এই 450 জন, হয়তোবা দেখা যাবে যে প্রথম প্রার্থী যে 40টা প্রতিষ্ঠানে আবেদন দিছে, দ্বিতীয় প্রার্থী ওই 40টা প্রতিষ্ঠানে আবেদন করে নাই, কিন্তু 2 জন প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 110টা করে প্রতিষ্ঠানে কিন্তু আবেদন পড়বে না। আপনার মার্কস অনুযায়ী এখন আপনাকে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার মেরিট। এখন আপনাকে এখন তো মেরিট লিস্ট আসে নাই, যদি আসতো আমি এভাবে আরও কিছু এক্সপ্লেন করতে পারতাম। এটার সাথে ডিপেন্ড করবে আপনার মেরিট লিস্টের একটা খেলা চলবে এখানে। আপনার মেরিটটা আসলে কোন পজিশনে আছে, মাঝামাঝি আছে, এমনটা হতে পারে। আপনি একটা জিনিস দেখেন, ধরেন আপনার মেরিট 150, মানে যতজন পাস করছে আবেদনকারীদের মধ্যে আপনার 150 মেরিট। আপনার মনে হতে পারে তাহলে তো আমার তো 150-এর চাকরি আমার শিওর হবে। আমি 150 জনের মধ্যে আছি প্রথম দিকে, শূন্যবাদ 150, তার মানে আমার চাকরি হবে। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনাকে আমি কি দিব জানেন? আপনাকে আমি একটা কিছু দিতে চাচ্ছি। এই যে আপনাকে আমি একটা ক্রস দিলাম, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি ভেবে থাকেন যে আমি 100-150-এর মধ্যেই আছি, আমার চাকরি হবে, আপনার এটা ভুল ধারণা। এখন আপনি অনেকে এই জিনিসটা বোঝে না। আপনি বলবেন আমি ইয়েস বাটনে চাপ দেবো তাইলে তো আমার হবে। আসলে ইয়েস বাটনটা কি? ইয়েস বাটন কি বলেন? ইয়েস মানে ইয়েস, চাকরি ইয়েস, ইয়েস মানে ইয়েস নয়, ইয়েস মানে সবসময় ইয়েস হয় না। আচ্ছা দেখেন, এখন এটা কিভাবে পসিবল, হাউ ইজ পসিবল? আসলে আলহামদুলিল্লাহ আমার ফেস ভ্যালু না থাকতে পারে, আমার কোনো ভ্যালু না থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা এক্সপিরিয়েন্স ভ্যালু আছে। এটা গল্প করে নয়, কারণ এগুলো আসলে অনেক জনের আবেদন করে দিচ্ছি, চোখের সামনে দেখছি যে কম নাম্বারে। গতবারের ঘটনা বলি, আমার দিনাজপুরে আমাদের কোর্সের এক ভাইয়ের, ওনার সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান ছিল, পোস্ট কম আপনারা জানেন, ওনার নাম্বার ছিল বেশি, ওনার জব হয় নাই। সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে যার কম নাম্বার ছিল তার জব হয়েছে। বলেন তো এটা কেমনি সম্ভব? এভাবে সম্ভব। এই যে আমি যে ক্রস দিলাম আপনাকে, এটার কারণটা আমি যদি একটু এক্সপ্লেন করি, আপনি একটু কমেন্ট করবেন। আমি নিয়মিত আসবো ইনশাল্লাহ, আমি আসার চিন্তা, কিন্তু দেখেন কোনো সময় পাইনি। আমার ক্লাস ছিল, আপনারা জানেন আমাদের ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞানের আমাদের অনলাইন কোর্স চলমান আছে। ক্লাসের শেষ হয়ে গেছে রাত 11:30, লাইভ ক্লাস 11টার পরে। কী করবো বলেন? সারাদিন কন্টেন্ট, বইয়ের কাজ চলতেছে অনেকগুলা, সময় পাচ্ছি না। ডেমনস্ট্রেটর বলছি ভাই, আমাদের ডেমনস্ট্রেটর দিয়ে শুরু করছি, দেখেন ভিডিওটা একটু দেখে নেবেন। আচ্ছা, এখন আমি যে বিষয়টা বলছিলাম, এই যে আমি আপনাকে ইভেন ধরেন আপনার 100, এবার বলবেন এবার আমাকে ঠেকাবে কি? শূন্যপদ খালি 150, আমার মেরিট 100-এর মধ্যে, সর্বোচ্চ 100-এর মধ্যে, আমার চাকরি ঠেকাবে কি? আপনি যদি এই কথা ভেবে থাকেন, আপনাকে আমি আর একটা ক্রস দিব। এই যে আপনি আবার ক্রস, কিভাবে সম্ভব? এখন কিভাবে আপনি ইয়েস বাটন নো হয়ে যাবে কেমনে আমি বলি। কারণ ধরেন আপনি আবেদন করছেন কয়টাতে বলেন ভাই, আপনারা বিরক্ত হবেন না? ভুগবেন ইনশাল্লাহ যদি একটু আবেদনে ভুল করেন, ম্যাক্সিমাম ভুল করে আবেদনে। এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির আবেদনটা এতটা সেন্সিটিভ, এখানে প্রায় 50% উপরে প্রার্থী ভুল করে আবেদন করতে, এবং এর জন্য তাদের ভুগতে হয়। অনেকের জব হয় না, অনেকের ভালো থেকে খারাপ জায়গায় জব হয়, এরকম একটা ঘটনা। আপনার মেরিট অ্যানালাইসিস করতে হবে প্রচুর পরিমাণে মেরিট লিস্ট আসার পরে, তো আমি তখনও আসবো। ধরেন আপনি তো ভাই, আপনি তো বললেন, কিন্তু আপনি তো এই 40টার বেশি তো আপনি আবেদন করতে পারেন না। মানলাম আপনি বলছেন আমার 100-এর মধ্যে আমার সিরিয়াল, কিন্তু আপনি তো ভাই 40টার বেশি আবেদন করতে পারবেন না।
এখন যে 40টাতে আপনি আবেদন করছেন, এই 40টা প্রতিষ্ঠানে আপনার যদি হয় 100, আপনার আগে কতজন আছে বলেন? বলেন ভাই, বলেন একটু, আপনার কথা একটু পাবলিক শুনবে, বলেন। আপনার 100-র মধ্যে আছে, আপনার মেরিট ওখানে দেখাইলে ভালো হতো। আসলে অনেক রাত না হইলে অনেকে থাকতো। তাহলে আপনার মেরিট কত? মেরিট 100, মানে 150 জন প্রার্থীর মধ্যে আপনার মেরিট 100। তো আপনার আগে কতজন আছে? 99 জন। এটা তো আপনাকে স্বীকার করতে হবে ভাই। আপনার আগে আছে, দেখেন এখন আপনার মনে হয় যে আজ আপনি মনে হয় বিশ্বাসই করবেন না যে আপনার আগে 99 জন আছে, ওই জন্য লেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা দেখি, এটা দেখি, এইটাকে মনে হয় লিখবে না। তাহলে আপনার আগে আছে 99 জন। এখন ধরেন আপনি যে 40টা প্রতিষ্ঠানে আবেদন করছেন, এই যে আপনার আগে 99 জন ওই প্রতিষ্ঠান 40টা প্রতিষ্ঠানে আবেদন করছে সবারে। তো অবভিয়াসলি আগে 99 জনের যদি অন্য কোথাও না জব হয়, ধরেন আপনার 40 নাম্বার সিরিয়াল পর্যন্ত গিয়েও আপনার আগের মেরিটের অন্য জায়গায় হয় নাই, এটা কেমন? ধরেন যার এক জায়গায় হয়ে যায়, ধরেন আপনার 7 নাম্বার সিরিয়ালে চাকরিটা হয়ে গেছে, তারপরে আপনার নাম 8 নম্বর স্কুলগুলো থেকে, কলেজগুলো থেকে অটোমেটিকলি কেটে যাবে সফটওয়্যারে। মনে করেন আপনি আর নাই প্রতিযোগিতার মধ্যে, আপনি আর নাই। ধরেন আপনার যত নাম্বারে হোক, আপনার 99 নাম্বার, আপনার ফার্স্ট চয়েসে জব হয়ে গেছে, আপনি সেকেন্ড থার্ড এগুলোতে আপনি আর নাই, অটোমেটিক আউট। আপনি যে সেকেন্ড চয়েসটা দিয়েছেন এটাতে আপনি আর নাই। তখন আপনার পরের দিনই সর্বোচ্চ মার্কস, পরের দিনই মার্ক, উনি যদি ওই প্রতিষ্ঠানে আবেদন করেন, উনি এখন সেখানকার রাজা। বিষয়টা এরকম। আমি যেটা বলছিলাম, আপনার আগে ভাই এখনো 99 জন আছে। এখন আপনি যে 40টা প্রতিষ্ঠানে আবেদন করছেন, এই 40টা প্রতিষ্ঠানে এই 99 জনের মধ্যে আবেদন করুন, সব স্বাভাবিক তো। 99 জন তো লাগে না ভাই, 39 জন হইলেই, 39 জন হইলেই তো হয়। আপনি সব মানে বললাম আর কি, 40-41 জন। এখন দেখেন, আপনি এখন ইয়েস বাটন চাপছেন, ইয়েস বাটন কখন কাজ করবে? ইয়েস বাটন কখন কাজ করবে জানেন? ধরেন এই 100টা, এই যে আমাদের 150টা প্রতিষ্ঠান ছিল, 450 জন প্রার্থী আবেদন করে করে, মানে কাকতালীয়ভাবে যে কোনো 2টা প্রতিষ্ঠানে কেউ আবেদন করেনি। ভালো করে বুঝতে হবে ইয়েস বাটন আপনার এই ক্ষেত্রে কখন কাজ দিবে। ধরেন কাকতালীয়ভাবে 2টা প্রতিষ্ঠানে কোনো আবেদনে পড়ে নেই, এই 450 জনে দিছে আবেদন, 40টা 2টাতে কোনো আবেদন পড়ে নেই, 2টা প্রতিষ্ঠানে কোনো আবেদনে পড়ে নেই, তখন ইয়েস বাটন কাজ করবে। এবার আসবে ইয়েস বাটনের কাজ। ওই যে যাদের এখন জব হয় নাই, এদের মধ্যে যার সর্বোচ্চ মার্কস, তাদের এখন ওই 2টা প্রতিষ্ঠানে তাদের জন্য বরাদ্দ। আশা করি বুঝতে পারছেন। তো আসলে আমি একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাকে। তার মানে এখন আমি কথা বলি, এখন মনে করেন লাস্ট ফিনিশিং। এখন আপনাকে আমি বলছিলাম শুরুতে, কি বলেন, আপনাকে বলছিলাম যে আপনি মেরিট 100-র মধ্যে আছে, আপনার জব নাও হতে পারে। এখন আপনার কথা, আপনার মেরিট 400, এখন মেরিট 400, মেরিট কত বলেন? 400। এখন আপনার জব হবে কিনা? এখন আপনি যদি বলেন না আমার তো জীবনেও জব হবে না, এখানে তো পোস্ট মাত্র কটা, 150টা, তাহলে আপনি ভুল। আপনার জব হতে পারে। কিভাবে সম্ভব? এভাবে সম্ভব, আপনি এমন প্রতিষ্ঠানে আবেদন করছেন, এনারা তো ভাই 40টার বেশি দিতে পারবে না, এরা দিয়ে 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 দেখা গেছে যে আপনার ধরেন 30 নাম্বার যেটা চয়েস ছিল, ওই প্রতিষ্ঠানে আপনার থেকে বেশি মার্ক ধরে কেউ আবেদন করে নেই, আবেদনে করে নেই, তাহলে আপনি কিন্তু এটাতে আপনার কাজ হয়ে যাবে। তার মানে দেখেন কি একটা হিসাব, এই খেল বোঝা বড় মুশকিল। এখানে এরকম যদি হইতো যে যাদের বেশি মার্কস আছে, এরকম হয় কিন্তু অনেক চাকরিতে, ম্যাক্সিমাম চাকরিতে এরকম হয়, যাদের সর্বোচ্চ মার্কস থাকে তাদেরকে সিলেকশন করা হয়। কিন্তু এখানে কিন্তু এনটিআরসি এর
এই কিন্তু মন বোঝা বড় দায়। এই কিন্তু এই এই খেলার মধ্যে আসতে হবে। তো এখন আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি একটু আজকে আসলে একদিনে তো সব আলোচনা করা সম্ভব নয়, এটা আমি একটা বললাম। এরকম আরো অনেক বিষয় আছে এরকম আবেদনের ক্ষেত্রে। আপনার যখন মেরিট আসবে, আমি আজকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে সর্বোচ্চ মেরিটের মধ্যে ঢুকলেও চাকরি হওয়ার পসিবিলিটি নাই, মানে ধরেন শূন্য পদের থেকে কমের মধ্যে মেরিটে, আবার বেশি মেরিট বেশি হলে যে চাকরি হবে না এটাও নয়। হ্যাঁ, এবার আমি আপনার সাথে একমত। আপনি যদি বলেন যে আমার মেরিট 40-এর মধ্যে, 40-এর মধ্যে বলতে মানে এবার ধরেন 39 আপনার মেরিট সর্বোচ্চদের মধ্যে, এবার আমি আপনার সাথে খুব একটা তর্কে যাবো না যে না আপনার জব হবে না। কারণ আপনি যে 40টাতে প্রতিষ্ঠা দিবেন, মানে আপনার যদি 39 যদি মেরিট হয়, আপনি যে 40টাতে আবেদন করবেন, সে 40 নম্বরে হইলেও সবগুলো চাকরি হয়ে হয়ে আপনার কিন্তু ওখানে থাকবে, এটা নিশ্চিত। কারণ বাকিদের আগে হয়ে যাবে। তো এই এই হচ্ছে মানে টোটাল বিষয়টা আমি যেটার ফলে মানে অ্যানালাইসিস করে বলতে চাইছিলাম। তো আমাদের আরও এখানে যে অন্যান্য পদগুলো আছে এখন যেগুলো ইকুয়াল পদ, ইকুয়াল বোঝেন তো, ধরুন গণিতের সময় গণিতের মতো 3500 প্রায় 3000-এর মতো, মানে 3000-3500 হলে ওটা ইকুয়াল হয়ে যাবে। ধরেন পোস্ট 3000, আবেদনকারীও 3000, এক্ষেত্রে কি হবে? তো এক্ষেত্রেও আমরা ভিন্ন কৌশল অবলম্বন করবো। আজকে আসলে আর কন্টিনিউ করব না। আসলে আমি কমেন্টগুলা প্রদর্শককে ফেল করার সম্ভাবনা আছে কিনা, আবার কোনো সম্ভাবনা নেই। মিষ্টি বাড়াই দেন, পাশ হয়ে যাবে। মাইক্রোফোনটাই সমস্যা, দেখি আমি আরেকটা মাইক্রোফোন আছে, এটা একটু নেই। সমস্যাটা কি? এটা কি এটাতে সমস্যা? আচ্ছা, এটা বন্ধ করে দিই। আচ্ছা, দেখি এবারে কি খবর। মাইক্রোফোনের সমস্যা থাকলে তো সমস্যা। তো আমাদের এই একটা আমি বিষয়, এখানে আরো কিছু বিষয় আছে আবেদনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভুল করে। ম্যাক্সিমাম ভুলটা কেমন জানেন? ভুলটা এরকম যে ওখানে এনটিএসসি এর যে আবেদনের সময় ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা দিয়ে চতুর্থ থেকে চলতেছে, পঞ্চমে সেম ওয়েবসাইটে, ষষ্ঠতে সেম হবে, আমাদের মুখস্থ একদম এই ওয়েবসাইটে। মানে অনেকে ধরেন আপনি লেকচারার ফিজিক্সে আবেদন করবেন, এই লেকচারারে যখন চাপ দিবেন ওইটার মধ্যে আবার টেকনিক্যাল লেকচারার পোস্টও থাকবে, মানে যেটাকে বলা হয় ইনস্ট্রাক্টর। অনেকে ভুল করে কি ওটাতে আবেদন করে। ম্যাথে আমার প্রতিষ্ঠানে ম্যাথে তিনি সুপারিশ পাইছিল, ওনার মানে প্রাথমিক সুপারিশ হলে ওনাকে যোগদান নেয়নি, কারণ ওনার সনদে ছিল বিএম, মানে জেনারেল, উনি বিএম শাখায় আবেদন করছে। আবেদনের সময় কিন্তু এটা বোঝা যায় না, মানে এটা বোঝা খুব এক সাইডে ডিএসএইসি, ডিটিই, ডিএমই লেখা থাকে, কিন্তু লেকচারার লেখা থাকবে, আপনি বুঝতেই পারবেন না যে আসলে এই পোস্টটা কারিগরি শাখার। খালি চোখে দেখলে বুঝতেই পারবেন না, মানে আমরাও বুঝতে পারি না অনেক সময়। একটা হতাশাজনক কথা বলি, গতবারে আমি একটা ভুল করছিলাম আবেদনে। আসলে অনেক রাতে আবেদন করছি, কেমন যেটা হইলো ভুল জানি না। এই ভৌত বিজ্ঞান আবেদন করতে গিয়ে ভুল হয়ে গেছে। মানে ওনার ছেলে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স, মানে ওই যে ওর মানে কপালটা ভালো, ওর কলেজে হয়েছে লেকচারারে। আমার ফ্রেন্ডের আবেদনটা আমি করছিলাম, মানে ওর লেকচারারে হয়ে গেছে কলেজে, এই জন্য আর দুইটা সুপারিশ করে না, চতুর্থতে করছিল, এই জন্য আর স্কুলে করে নেই। আর অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স ভুলটা কোথায় হয়েছে, মানে যে প্রতিষ্ঠানের নাম ছিল, তো আগে তো ওই 40টাতে প্রতিষ্ঠানের নাম নিয়ে নিছে। তো আমি তো ওখানে ও বলতেছে যে এত কিছু দেখার দরকার নেই এই প্রতিষ্ঠানে। এখন আমি একটা প্রতিষ্ঠানে কি করছি, প্রতিষ্ঠানের নাম আমি সার্চ করে নিয়ে এসেছি ওটা। এখন কে জানে, দেখেন ওই প্রতিষ্ঠানে টেকনিক্যালও দেওয়া, আরও একটা দেওয়া ছিল, দুইটাই একই প্রতিষ্ঠানে ফিজিক্সের দুইটা পোস্ট। অতটা তো আর খেয়াল করি নাই, এই দিলাম, মানে ওর এই লেকচারার না হইলে অসুবিধা হয়ে যেত। মানে আমি দেখেন ভুল করে ফেলছি, বোঝাই যায় না। ওখানে আপনি লেকচারার চাপ দিবেন, লেকচারার ইংলিশ আছে, ইংলিশ কলেজের জন্য, মাদ্রাসার জন্য, বা বিএম এর জন্য, মানে এই বেকার ইয়ার জন্য, বিজনেস ইনস্টিটিউট ওগুলোর জন্য, বুঝতেই পারবেন না আপনি। এখন আপনি যদি ভুল করে শুধু বিএম এ যদি দেন, আপনার যদি মেরিট একও থাকে, আপনার সেবার চাকরিই নেই।
এগুলা তো হইলে তাও চাকরি হওয়া না হওয়া আছে। আর ওই ভুল যদি করেন ভাই, আপনার লাইফে শেষ, এবার আর চাকরি নেই আপনার আর। এবং এই ভুলটা অনেকেই করে, মানে বিলিভ ইট অর নট, অনেকেই এই ভুলটা করে, ম্যাক্সিমাম পোস্টে এই সমস্যা। এটা আসলে আমাদের থেকে এনটিএসের ওয়েবসাইটে ওখানে আপডেট করার দরকার ছিল। যেমন দেখেন, আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সে চাপ দেন, ওখানে ডেমনস্ট্রেটর আসে। ধরেন ওখানে যে সার্চ অপশনগুলো থাকে, আপনি চাপ দিলেন ডিডিডি ফিজিক্স চাপ দিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ডেমনস্ট্রেটর শো করে নিছে। শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সগুলো শো করুক, পদাবিজ্ঞানও শো করে, কী করবেন এখন? কোনো মুসিবত না, আপনি ওটাই করছেন। এটা হচ্ছে বিষয়। অ্যাপ্লাইয়ের আগে একটা লাইভ সেশন, জি অ্যাপ্লাইয়ের আগে কেন, আমার কাছে আমি গতবার এই গণবিজ্ঞপ্তি আবেদনের ভিডিও দিছিলাম 2টা, আলহামদুলিল্লাহ ভিউজ পরিমাণে ভিউ হয়েছিল, একদম লাইভ ভিডিও দেখাইছিলাম, আমি আবেদন করে দেখাইছিলাম। কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে ওখানে একটা লিঙ্ক থাকার কারণে ভিডিওটা সরাই নিছিল, কয়েকদিনের মধ্যে প্রচুর ভিউ হয়ে গেছিলো। একটা লিঙ্ক আসার কারণে ওই ইউটিউব কমিউনিটি ওই ভিডিওটা আমার সরাই দিচ্ছে। তো আমার কাছে ওই ভিডিওটা আছে, আমি ওখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে, যেহেতু এগুলো আমি আপনাকে দেখাইতে পারবো, যে দেখেন এখানে চাপ দিলে আমি ওটাতে কিন্তু দেখাইতে পারবো। এই আবেদনের সময় এই যে বিএম কারিগরি পোস্টের এগুলো ভুলের কারণে প্রতিবার দেখা যাচ্ছে প্রায় 10-20% লোকের চাকরি হয় না, 30% ভালো মার্কস থাকার কারণে। তো আমি ইনশাল্লাহ আসবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা লাইভটা সবাই শেয়ার করে দিবেন, মেনশন করবেন ফ্রেন্ডদের, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি নিয়মিত লাইভে আসবো। এবং আর আমি তো আগে বলছি ভাই, আলহামদুলিল্লাহ এগুলোর ভ্যালু না থাকতে পারে, এক্সপেরিয়েন্স ভ্যালু আছে। অনেক জনের আবেদন করে দিছি, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে একজনের আমরা 300-400টা করে আবেদন করে দিছি আমি। এখন 40টা দেওয়া যাইতো না, তখন যত খুশি তত, যেমন খুশি তেমন সাজো, এরকম একটা করে আবেদনে 100 টাকা করে, চিন্তা করছেন। তো যাই হোক, 15তমতে অভিজ্ঞতা নিয়ে ইনশাল্লাহ অভিজ্ঞতার ঝুড়ি অনেক ভারী হয়ে গেছে। আগামী দিন, আজকে এই একটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আপনি কৌশলগুলো অবলম্বন না করলে ভালো মেরিট থাকলেও আপনার জব নাও হতে পারে। আগামী দিন আরও বেশ কিছু কৌশল আছে এখানে চয়েস দেওয়ার ক্ষেত্রে, চয়েস ক্রমটা কীভাবে সাজাবেন এবং কোনটাকে প্রায়োরিটি দিবেন এবং কোন প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দিলে আপনার জব হবে বেশি, মেরিট অনেক দূরে থাকার পরেও। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আরও ইনশাল্লাহ আসবো। সেই সাথে আমাদের রবি এডুকের এবং রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের একটু বলে নেই, আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত কোর্সে আমাদের ভর্তি চলতেছে। আমরা এই রবি এডুকের প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আমাদের শীঘ্রই আইসিটি কোর্স চালু হবে, স্কুল কলেজ উভয় পর্যায়ে। আমার আইসিটি স্যার আজকেই লাইভে আসছেন আমার সাথে, কিন্তু অনেক দক্ষ স্যার, খুবই। এবং আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ দক্ষ টিচার প্যানেল থাকে আমাদের, এবং জীববিজ্ঞান, জুলজি, বোটানির এবং ম্যাথ আমাদের কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার নিজেই ম্যাথ, আজকেই স্যারের ম্যাথ জিআর নামের একটা ওয়েবসাইট আছে, আমি অন্যদিন একদিন আলোচনা করব। তো স্যার নিজেই মানে শিক্ষক নিবন্ধনের যে ম্যাথের যে স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র এবং নোট এবং ক্লাস স্যার নেবেন, এবং আমরা ইংরেজি সহ আরও অন্যান্য বিষয়গুলো আমাদের প্ল্যাটফর্মে ইনশাল্লাহ চালু হবে এবং পিলি চালু হবে। আর আপনারা জেনে থাকবেন আমাদের আলহামদুলিল্লাহ আকাশচুম্বী সফলতা আমাদের। এবারে যারা প্রভাষক পদার্থবিজ্ঞানে ভাইবা দিচ্ছে 60% বেশি শুধুমাত্র আমাদের কোর্স থেকে, যারা ভৌত বিজ্ঞানে পাস করছে 60% প্লাস শুধুমাত্র আমাদের কোর্স এবং বই থেকে। তো আপনারা ইনশাল্লাহ আমাদের কোর্সে যুক্ত হলে পিলি প্লাস অন্যান্য সাবজেক্টে যেটা সর্বোচ্চ ভালো মানের সাপোর্ট পাবেন, ইনশাল্লাহ 100% জব হবে এবং শেষ পর্যন্ত আমাদের সাপোর্ট পাবেন বেতন বিল পর্যন্ত। বেতন বিলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো দক্ষ। তো আজ এই পর্যন্তই, আমরা আজকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, রবি এডুকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।